হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 12-এর সমসম্ভব চলক ও তার বিভাজন এই যে চ্যাপ্টারটি রয়েছে বা র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন মানে সম্ভাবনার দেখবে যে সেকেন্ড যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের রায় মার্টিনের যে কোয়েশ্চেন ব্যাংকের যে কোয়েশ্চেনগুলো মানে টাইপ 1 তার সলিউশনগুলো আজ তোমাদের আমি দেখাবো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথমে ক্লাসটা শুরু করার আগে চ্যাপ্টারটার ভিতরে কি আছে আমি জানি তোমরা জানো, তাও আরও আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিই, ঠিক আছে? তাহলে আমার অঙ্কগুলো করাতে আমার সুবিধা হবে। দেখো, চ্যাপ্টারটার নাম হচ্ছে সমসম্ভব চলক। তাহলে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে সমসম্ভব চলক কী জিনিস। আচ্ছা, দেখো, সমসম্ভব চলক আমরা সাধারণত এক্স দ্বারা লিখে থাকি। সমসম্ভব চলক কি না, মনে রাখবে এটা হলো একটা ফাংশন বা অপেক্ষক। এখন আমরা জানি যদি কোনো ফাংশন থাকে তাহলে তার একটা ডোমেন থাকে, একটা কোডোমেন থাকে। তাহলে এই এক্স যেহেতু আমি কি বলছি না, এক্স হচ্ছে একটা ফাংশন, একে আমরা কি নামে ডাকছি না, একে আমরা বলছি সমসম্ভব চলক। একে আমরা কি বলছি? সমসম্ভব চলক বা র্যান্ডম ভেরিয়েবল। এখন এই যে ফাংশন বা এই যে সমসম্ভব চলক, এর ডোমেন কোনটার কোডোমেন কোনটা সেটা আমাকে ফার্স্ট জানতে হবে। দেখো, মনে করো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে সমসম্ভব পরীক্ষা। তাহলে সেই র্যান্ডম এক্সপেরিমেন্টের রেসপেক্টে আমরা একটা স্যাম্পল স্পেস পাবো, সেটাকে আমরা লিখি ক্যাপিটাল এস দিয়ে। এখন এই এক্স ফাংশনটা হলো এস থেকে রিয়েল নাম্বারে একটা ম্যাপিং। এক্স একটা ফাংশন, এক্স ফাংশনটা হলো ক্যাপিটাল এস থেকে রিয়েল নাম্বারে একটা ম্যাপিং। ক্যাপিটাল এসটা কি না, ক্যাপিটাল এস হচ্ছে ওই এক্স সমসম্ভব চলক যে র্যান্ডম এক্সপেরিমেন্টের রেসপেক্টে নেওয়া হবে, সেই র্যান্ডম এক্সপেরিমেন্টে যে স্যাম্পল স্পেস বা যে নমুনার দেশ, সেই নমুনা দেশ থেকে রিয়েল নাম্বারে হলো একটা ম্যাপিং, সেটাই হলো সমসম্ভব চলক। মনে থাকবে। তার মানে কি? তার মানে ক্যাপিটাল এক্সের ডোমেনটা হচ্ছে ক্যাপিটাল এস আর কোডোমেন হচ্ছে রিয়েল নাম্বার। চলো আমি একটা ছোট্ট মতো একটা এক্সাম্পল দিই। মনে করো হলো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, যে র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি না, একটি মুদ্রা দুবার টস করা হলো। তাহলে এটা যদি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট হয়, একটা মুদ্রা যদি দুবার টস করা হয়, তাহলে তার স্যাম্পল স্পেস কী আসবে না, তার স্যাম্পল স্পেস সেটটা হবে হেড টেল, টেল হেড আর টেল টেল। হলো। এবার আমি কি বলছি না, ক্যাপিটাল এক্স বা যেটাকে আমরা সমসম্ভব চলক বলছি সেটা অ্যাকচুয়ালি কি, সেটা হলো অ্যাকচুয়ালি একটা ম্যাপিং বা ফাংশন। ম্যাপিংয়ের ক্ষেত্রে আমরা কি জানি, ম্যাপিংটা হয় ডোমেন থেকে কোডোমেনে। তাহলে এখানে এস সেটটা কি, এস সেটটা হচ্ছে এই স্যাম্পল স্পেস আসবে। স্যাম্পল স্পেসে কারা আছে? হেড টেল, টেল হেড আর টেল টেল। এটা হলো স্যাম্পল স্পেস। আর ডান দিকের যে কোডোমেন থাকবে সেই কোডোমেনটা কি না, কোডোমেনটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট, ওকে, বাস্তব সংখ্যার সেট। তাহলে এখানে এই যে এক্স ম্যাপিং যেটাকে আমরা সমসম্ভব চলক নামে ডাকছি, সেটা অ্যাকচুয়ালি কি, সেটা একটা ম্যাপিং। আর ম্যাপিং মানে আমরা কি জানি না, ম্যাপিং মানে হলো একটা নির্দিষ্ট নিয়ম যে তার ডোমেন সেটের প্রত্যেকটি এলিমেন্টকে কোডোমেন সেটে কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে যুক্ত করাবে। তাহলে এখানে ডোমেন সেট কোনটা? ক্যাপিটাল এস। তাহলে এক্স যেহেতু একটা ম্যাপিং, মানে কোথা থেকে কোথায় না, ক্যাপিটাল এস থেকে ক্যাপিটাল আর এ এক্স হলো একটা ম্যাপিং। তাহলে এক্স কি করবে? এক্স হচ্ছে ক্যাপিটাল এস সেটের প্রত্যেকটি এলিমেন্টকে ডোমেন সেটের প্রত্যেকটি এলিমেন্টকে কোডোমেন মানে রিয়েল নাম্বারের কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে যুক্ত করবে একটা নির্দিষ্ট নিয়ম দ্বারা। কারণ ফাংশন মানে আমরা সবাই জানি ফাংশন হলো একটা নির্দিষ্ট নিয়ম, যে নিয়ম দ্বারা ফাংশনের যে ডোমেন সেটের যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলো কোডোমেন সেটের এলিমেন্ট মানে কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে সে যুক্ত হবে, তখন সেটাকে আমরা ফাংশন বলি। তাহলে এখানেও এক্স এই কাজটা করবে। এখন কোশ্চেন হচ্ছে এক্স কোন নিয়মে এই এলিমেন্টগুলোকে কোডোমেনের এলিমেন্টের সাথে যুক্ত করবে। দেখো, তার জন্য আমি একটা বলে দিচ্ছি এক্স একটা নিয়ম। এক্স নিয়মটা কি না, আমি ধরো বলছি এক্স নিয়ম হচ্ছে হেড সংখ্যা। এক্স নিয়মটা কি? এক্স নিয়ম হচ্ছে হেড সংখ্যা। তার মানে কি? তার মানে যখনই আমি ডোমেন সেটের এই এইচ এলিমেন্টটাকে দেখব, আমি দেখব এর মধ্যে কতগুলো হেড আছে। দেখো, এর মধ্যে দুখানা হেড আছে, তাহলে সে যুক্ত হবে এপারের রিয়েল নাম্বার 2-এর সাথে। কারণ এক্স আমি কী নিয়েছি? হেড সংখ্যা। এক্সটা তোমার সবসময় বলে দেওয়া থাকবে যে এক্সটা কী নিতে হবে, এই সমসম্ভব চলকের যে নিয়মটা তোমাকে দেওয়া থাকবে। এবারে দেখো, এবারে নেক্সট কী আছে? দেখো, নেক্সট আছে হেড টেল। তাহলে সেই অনুযায়ী এই এক্সের যে নিয়ম সেই অনুযায়ী হেড টেলটা যুক্ত হবে একের সাথে, কারণ হেড টেলের ভিতরে হেড একটাই আছে। সিমিলারলি টেল হেডের মধ্যে হেড একটা আছে, তাহলে সেও যুক্ত হবে একের সাথে।
আর টেলের ভিতরে কোনো হেড নেই, তাহলে সে যুক্ত হবে শূন্য সংখ্যার সাথে। তাহলে এখানে এক্স কী করলো, এক্স সমসম্ভব চলকটা স্যাম্পেল স্পেসের প্রত্যেকটি বিন্দুকে একটা বাস্তব সংখ্যার সঙ্গে কানেক্ট করালো, বাস্তব সংখ্যার সঙ্গে যুক্ত করালো। ওকে, এখন কোশ্চেন হলো এই যুক্ত করিয়ে আমার লাভটা কী হলো? এই যে আমি হেডটাকে দুইয়ের সঙ্গে কানেক্ট করালাম, একটা নিয়মটা কি নিলাম, হেড সংখ্যা। তাই হেডের ভিতরে যেহেতু দুটো হেড আছে, তাই হেড মানে এলিমেন্টটা এস সেটে সে যুক্ত হবে রিয়েল নাম্বার 2 এর সাথে। হেড টেল আর টেল হেডের ভিতরে যেহেতু একটা করে হেড আছে, তাই তারা যুক্ত হবে রিয়েল নাম্বার 1 এর সাথে। আর টেলের ভিতরে যেহেতু কোনো হেড নেই, তাই সে যুক্ত হবে 0 এর সাথে। এখন দেখো, এখন মজার বিষয় হচ্ছে এইটা, যদি আমি লিখি যে এক্স ইকুয়াল টু 1, দেখো এক্স ইকুয়াল টু 1 মানে কি না, এক্স ইকুয়াল টু 1 মানে আমরা ভাববো এটা একটা ঘটনা। এটা কোন ঘটনা না, একটুখানি খেয়াল করো, এই যে ডান দিকে 1 আছে, এই এক্স ইকুয়াল টু, দেখো এক্স ইকুয়াল টু যে 1 আমি লিখছি, তার কারণ দেখো এই ডান দিকে কোডোমেনে যে সমস্ত এলিমেন্ট এপারের ডোমেনের এলিমেন্টগুলোর সাথে যুক্ত হয় তাদেরকে আমরা কি বলি, ইমেজ বলি, তাই না? তাদেরকে আমরা বলি ইমেজ। এখানে আরটা হচ্ছে কোডোমেন, আর এক্স এর ইমেজগুলো কারা, আমি যদি এরকমভাবে লিখি দেখবে এক্স এর ইমেজ অফ এক্স, তারা কারা না, তারা এখানে আসছে 0 আসছে, 1 আসছে, 2 আসছে। এদের একটা খুব সুন্দর নাম আছে, এক্স এর এই ইমেজগুলোকে বলা হয় স্পেকট্রাম। এই এক্স এর এই ইমেজগুলোকে বলা হয় স্পেকট্রাম। বোঝা গেল? এবারে কোশ্চেন হচ্ছে, তার মানে কি, তার মানে এক্স এর ইমেজে কারা কারা আসছে, 0 আসছে, 1 আসছে, 2 আসছে, যারা কি হয়, কারণ আমরা জানি ইমেজ সেটটা সবসময় কোডোমেন সেটের সাবসেট হয়। এখানে কোডোমেন সেট কি আছে, রিয়েল নাম্বার, তার সাবসেট হচ্ছে ইমেজ সেটটা। এখন কোশ্চেন হলো এই এক্স এর যে মানগুলো এলো, কারা এলো, 0 এলো, 1 এলো, 2 এলো, সেইগুলো এরকমভাবে লেখা হয় এক্স ইকুয়াল টু 1। এক্স ইকুয়াল টু 1 মানে কি বুঝবো, একটা ঘটনা। কোন ঘটনা না, এখানে এক্সটা কি, হেড সংখ্যা। তাহলে এক্স ইকুয়াল টু 1 ঘটনাটা কি হবে না, দেখো এই 1 এর রেসপেক্টে কোন কোন বিন্দু আসছে এসে, দেখো হেড টেল আসছে আর টেল হেড আসছে। তাহলে এক্স ইকুয়াল টু 1 ঘটনা লেখা যে জিনিস, আর এ হেড টেল আর টেল হেড এই ঘটনা লেখা একই ব্যাপার। তার মানে এক্স ইকুয়াল টু 1 ঘটনাটা কি নির্দেশ করবে, এই ঘটনাকে কি না, যে ঘটনায় একটা মাত্র হেড আসছে, তার মানে কারা আসছে না, হেড টেল আসছে, টেল হেড আসছে। সিমিলারলি এক্স ইকুয়াল টু 2, এইটা একটা ঘটনা, এ কোন ঘটনা নির্দেশ করবে না, এ মানে নির্দেশ করবে যে বিন্দু, সেই সমস্ত বিন্দু যাদের মধ্যে দুটো হেড আসছে। সিমিলারলি এক্স ইকুয়াল টু 0, এ কোন ঘটনা নির্দেশ করবে না, যাদের মধ্যে কোনো হেড নেই, তাহলে এ কোন ঘটনা মানে নির্দেশ করবে টেল টেল। এখন আমরা যদি লিখে থাকি যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0, এর অর্থ কি না, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 এর অর্থ হলো এর করসপন্ডিং, এক্স ইকুয়াল টু করসপন্ডিং যে ঘটনা, সেই ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে দেখো তো এক্স ইকুয়াল টু 0 ঘটনা মিনস কি, যেখানে শুধুমাত্র টেল টেল পড়ছে, তার মানে এটাকে যদি আমি এ বলি, তাহলে এ মানে কি, টেল টেল একটা ঘটনা। তাহলে দেখো তো এখানে পি অফ এ কত আসে, দেখো আমার দেখো পি অফ এ মানে সেই সেম কনসেপ্ট, নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস, নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। তাহলে দেখো তো পি অফ এতে কত এসছে, দেখো নাম্বার অফ এ মানে কত, একটা এলিমেন্ট আছে, আর নাম্বার অফ এস দেখো এখানে স্যাম্পল স্পেসে কটা এলিমেন্ট, 4টে, তাহলে পি অফ এস সমান যাবে 1/4। তাহলে আমরা এখানে এইটা জাস্ট আমি সরিয়ে লিখি, তাহলে দেখো তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 এর অর্থ কি, এর অর্থ এক্স ইকুয়াল টু 0 যে ঘটনা, সেই ঘটনা ঘটার সম্ভাবনা কত, তাহলে কি দেখলাম, সেই ঘটনা ঘটার সম্ভাবনা 1/4, তাহলে এর অ্যান্সার হবে 1/4। সিমিলারলি যদি আমরা লিখি যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, তার মানে এক্স ইকুয়াল টু 1 যে ঘটনা, সেই ঘটনা ঘটার সম্ভাবনা কত, দেখো এক্স ইকুয়াল টু 1 ঘটনা কোনটা, এইটা যেখানে হেড টেল আসছে, টেল হেড। যদি এইটা আমি বি নাম দিই এই ঘটনাটাকে, তাহলে দেখো তো এই প্রবাবিলিটি অফ বি সমান কত না, নাম্বার অফ বি বাই নাম্বার অফ এস। নাম্বার অফ বি মানে দুটো এলিমেন্ট আছে, নাম্বার অফ এসের 4টে আছে, তাহলে এই ঘটনা ঘটার সম্ভাবনা কত, 1/2। তাহলে সিমিলারলি এখানে আমি লিখবো এটা 1/2। আর দেখো তো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2, তার মানে কি, তার মানে এক্স ইকুয়াল টু 2 যে ঘটনা, সেই ঘটনা ঘটার সম্ভাবনা কত, তাহলে এক্স ইকুয়াল টু 2 ঘটনা কোনটা না, যেখানে শুধুমাত্র হেডের আসছে, তাহলে সেইটা সমান যদি আমি সি ঘটনা বলি, তাহলে প্রবাবিলিটি অফ সি সমান কত না, এর মধ্যে একটা এলিমেন্ট আসছে, নাম্বার অফ সি 1 আর নাম্বার অফ এস হচ্ছে 4, তাহলে এইটা কত যাবে, এটা হবে 4। তাহলে এখানে এক্সটা বোঝা গেল সমসম্ভব চলক কি, তাহলে এক্স ইকুয়াল টু 0 মানে এক্সের যে মানগুলো আসবে সেইগুলো হয়ে গেল একটা ঘটনা, সেই ঘটনার সম্ভাবনাগুলো এরমভাবে বের করা যায়। এবারে দেখো এখানে আরেকটু জিনিস বলি, সেটা হচ্ছে তার বিভাজন জিনিসটা কি না, দেখবে এই সমস্ত এখানে তোমরা ছক দেখো, এই ছকটা কি জিনিস না, এই ছকটা হচ্ছে কিছুই নয়, দেখো আমি এক্সাম্পলটা দিই, তোমার ছকটা একটু বুঝিয়ে দিই জাস্ট। দেখো এই ছকটা এখানে লিখে দেখবে এখানে এক্স থাকে, এখানে পি অফ এক্স, তার মানে কি, তার মানে এক্সের যে মানগুলো আসবে সেইগুলো মানে এখানে লিখবো, আর তার সম্ভাবনার যে মানগুলো সে মানে সেগুলো হচ্ছে এখানে লিখবো। যেমন এই যে আমি উদাহরণটা নিলাম, এই উদাহরণে এক্সের মান কী কী এলো না, এই উদাহরণে এক্সের মান এলো একটা 0 এলো, একটা 1 এলো, একটা 2 এলো, তাহলে এক্সের মান হয়ে গেল কি 0 1 2। আচ্ছা এক্স ইকুয়াল টু 0 হলে তার সম্ভাবনা কত এলো, 1/4, তাহলে এখানে থাকবে 1/4। এক্স ইকুয়াল টু
1 হলে তার সম্ভাবনা কত হবে 1/2, এটা হবে 1/2। x = 2 হলে তার সম্ভাবনা কত হবে 1/4। তাহলে এই যে ছকটা তৈরি হলো, এই ছকটাকে আমরা বিভাজন ছক বলবো। ভালো করে শুনবে, এই ছকটাকে আমরা বিভাজন ছক বলবো যদি এই যে নিচের সম্ভাবনাগুলো আছে, এই যে নিচের এক্স এর মান দেখবে না, মানে কি দেখবে, নিচের যে সম্ভাবনা, এই প্রতিটা এক্স এর প্রতিটা মানের জন্য যে সম্ভাবনার মানগুলো দেয়া আছে তারা দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। আমরা এই ছকটাকে বিভাজন ছক বলবো যদি তারা দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। নাম্বার 1 কি না, এই যে সম্ভাবনার মানগুলো দেয়া আছে, এই সম্ভাবনার মানগুলো সবগুলোর মান > 0 হতে হবে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 কি, এই যতগুলো সম্ভাবনা আছে তাদের যোগফল 1 হতে হবে। যেমন এখানে দেখো, এখানে কত, এখানে 1/4 আছে, প্লাস 1/2 আছে, প্লাস 1/4 আছে। দেখো তো এইগুলো যোগ করলে কত, দেখো এটা যোগ করলে 1 হচ্ছে। যদি এই দুটো কন্ডিশান কোনো ছক মেনটেন করে তখন সেই ছকটাকে আমরা বলবো বিভাজন ছক, সম্ভাবনার বিভাজন ছক। বোঝা গেল আশা করি। তোমার এরকম একটা ছক দেওয়া থাকবে, দিয়ে হয়তো কোশ্চেন হবে যে এটা কি বিভাজন ছক, তাহলে তুমি কি চেক করবে না, এই যে সম্ভাবনাগুলো দেওয়া আছে, দেখো এখানে প্রতিটা সম্ভাবনা কত, একটা 1/4, একটা 1/2 আর একটা 1/4, তার মানে সবগুলো > 0 হচ্ছে, এই কন্ডিশন স্যাটিসফাই করছে। আর একটা কি জিনিস স্যাটিসফাই করবে না, যতগুলো এই মান দেওয়া আছে এদের সবগুলো যোগফল 1 হতে হবে। যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে কোনো মানে এই ধরনের ছক, তখন আমরা তাকে কি বলবো না সম্ভাবনা ছক, মানে সম্ভাবনা বিভাজন, মানে তখন আমরা তাকে বলবো সম্ভাবনা বিভাজন। তাহলে বোঝা গেল আশা করি যে সমসম্ভব চলক জিনিসটা কি আর তার বিভাজন জিনিসটা কি। তার মানে দেখো, তার মানে আমি একটু ইন জেনারেল যদি আমি লিখি, এখানে ইন জেনারেল যদি আমি লিখি যে এরকম একটা ছক দেওয়া থাকবে, আমি দেখো আমি বেশি ভিতরে যাচ্ছি না, আমি জাস্ট ক্যালকুলেশন করার জন্য এবং অঙ্কগুলো সলভ করার জন্য যতটুকু লাগবে আমি ততটুকুই তোমাদের শেখাচ্ছি এখন, ঠিক আছে? বেশি ডিটেলসে আমি যাবো না। দেখো এখানে তোমার এক্স দেওয়া থাকবে, এখানে দেখবে ওপরে একটা এক্স দেওয়া থাকবে, এখানে p(x) থাকতে পারে, f(x) থাকতে পারে। f(x)টাও কী জিনিস আমি যাচ্ছি না, কিন্তু তোমরা ভাববে কি সম্ভাবনা, তোমরা জাস্ট সম্ভাবনা ভেবে নিয়েই তোমরা কাজ করবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি সম্ভাবনাই আসে, ওটা একটা নাম আছে আলাদা, সেগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। তোমরা ভাববে কি এক্স এর মান দেওয়া আছে আর তার নিচে মানে তার নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে তার সম্ভাবনার মান দেওয়া আছে। এরকম ধরো 4-5টা যা এখানে ধরো দেওয়া আছে x = x1, x = x2, x = x3, x = x4, x = x5। এখানে যেমন কি, এখানে x এর মান এসেছিল 0, 1, 2 এরকম এসব মানগুলো থাকবে। এখানে আমি x1, x2, x3, x4, x5 দিয়ে লিখলাম। এবার দেখো তাদের সম্ভাবনার মান, এখানে ধরো এখানে আমি কি লিখছি, এখানে তাদের সম্ভাবনার মান ধরো লিখছি p1, লিখছি p2, এটা লিখছি p3, এটা লিখছি p4, এটা লিখছি p5, মানে যেইগুলো সম্ভাবনা। তার মানে কি, এর অর্থটা কি, দেখো এর অর্থ হচ্ছে এইরকম। দেখো এইটা থেকে, দেখো এইটা থেকে অ্যাকচুয়ালি ছকটা তো লিখলাম, x এর মান 0 হলে তার সম্ভাবনা 1/4, x এর মান 1 হলে তার সম্ভাবনা 1/2, x এর মান 2 হলে তার সম্ভাবনা 1/4। এখান থেকে ছক লিখলাম। তাহলে এই ছক দেওয়া থাকলেও সেম ব্যাপার না, কি ব্যাপার না, ছক দেওয়া থাকলেও কি না, এর অর্থ কি না, প্রবাবিলিটি অফ X = যখন স্মল x1 তখন এর সম্ভাবনা হচ্ছে p1। কেন বলতো, কারণ দেখো এখানে x1 এর নিচে p1 আছে, তাহলে x1 মানে x1 যে ঘটনা ঘটবে তার সম্ভাবনা হচ্ছে p1। সিমিলারলি মানে p(x) = x2, তার মানে কি x2 যে ঘটনা ঘটবে তার সম্ভাবনা হচ্ছে p2। এরকম করে ডটে প্রবাবিলিটি অফ x = x5, সেই যে ঘটনা ঘটবে তার সম্ভাবনা হচ্ছে p5। এরকম করে এখন যত খুশি দিক না। এবারে যদি তোমাকে কোশ্চেন করে যে এই যে ছকটা তোমার দেওয়া আছে সেই ছকটা কি সম্ভাবনা বিভাজন হচ্ছে, তাহলে কি বললাম, তুমি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে, মানে চেক করবে। দুটো কন্ডিশন কি কি না, দুটো কন্ডিশন তুমি চেক করবে যে এই যে সম্ভাবনাগুলো দেওয়া আছে, সম্ভাবনাগুলো আমি আবার বলছি, সম্ভাবনাগুলো এই যে সম্ভাবনাগুলো মানেগুলো দেওয়া আছে প্রবাবিলিটি অফ x, তাদের সবগুলোর মান > 0 আছে কিনা। যদি > 0 না থাকে তাহলে কিন্তু সম্ভাবনা বিভাজন হবে না। যদি কোনো একটা, দেখো > 0 মিনস কি, ধনাত্মক হতে হবে, 0 হলেও হবে কিন্তু যেন নেগেটিভ না হয়। মনে করো এখানে কোথাও একটা ধরো -p দেওয়া আছে, তার মানে কি, তার মানে তখনই তুমি দেখে বলে দেবে যে এই বিভাজনটা সম্ভাবনা বিভাজন নয়। কেন, কারণ এখানে একটা নেগেটিভ মান আছে। কারণ প্রত্যেকটা সম্ভাবনার মান > 0 হতে হবে, মানে হয় 0 অথবা ধনাত্মক সংখ্যা আসতে হবে, নেগেটিভ হলে হবে না। বোঝা গেল? ফলে কোথাও মানে যদি নেগেটিভ থাকে তুমি একদম শিওর হয়ে লিখে দেবে যে এই মানে এইটা বিভাজন নয়, কারণ সম্ভাবনার মান নেগেটিভ চলে এসছে। এবারে যদি নেগেটিভ না থাকে, যদি সবগুলো ধরো ধনাত্মক আছে, তার মানে কি, তার মানে > 0 হতে হবে, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কি, ওদের যোগফল, সম্ভাবনাগুলোর যোগফল, যেমন এখানে p1 আছে, p2 আছে, p3 প্লাস p4 এরকম করে যতগুলো থাকবে সম্ভাবনাগুলোর যোগফল 1 হতে হবে। যতগুলো সম্ভাবনা দেওয়া থাকবে সবগুলোর যোগফল 1 হবে, 1 এর কম নয়, 1 এর বেশি নয়, এক্স্যাক্টলি = 1 হতেই হবে। যদি এই দুটো কন্ডিশন কোনো বিভাজন স্যাটিসফাই করে তাহলে সেই বিভাজনটাকে আমরা কি বলবো, সম্ভাবনা বিভাজন। বোঝা গেল আশা করি? তাহলে এই হলো সমসম্ভব চলক আর তার বিভাজন। জাস্ট আমি একটু অল্প সময় নিয়ে 10-15 মিনিট সময় নিয়ে জাস্ট একটু এটা ডিসকাস করলাম তোমাদেরকে আরেকটু সব জিনিসপত্র মনে করিয়ে দেওয়ার জন্য। তাহলে চলো আজকের কোশ্চেনগুলো শুরু করা যাক, ঠিক আছে? আর যদি কেউ মানে বুঝে থাকো যে না আমার বোঝা আছে, শুধু কোশ্চেনগুলো দেখবো, তাহলে
এই টাইমটা তোমরা হচ্ছে স্কিপ করে কোশ্চেনগুলো দেখো। চলো তাহলে আমাদের কোশ্চেনগুলো শুরু করি। এখানে দেখবে এখানে আরও মানে কিছু জিনিসপত্র আছে তোমাদের, যেমন মধ্যক আছে, ভেদমান আছে, সেগুলো ধীরে ধীরে আমি শেখাবো, সেগুলো যখন কোশ্চেনে আসবে আমি ডিসকাস করে দেবো, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো, এখানে ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া আছে, ফার্স্ট কোশ্চেনটা কী বলছে কোনো যদিচ্ছ চল মানে ওই সমসম্ভব চলক বা র্যান্ডম ভেরিয়েবল। তার বলছে দেখো ভেরিয়েন্স অফ এক্স, দেখো ভেরিয়েন্স অফ এক্স আমি জানি, তোমরা তো হালকা বা অল্প বিস্তার সবাই জানো বা খুব ভালো করেই জানো। আমি ভেরিয়েন্স অফ এক্স পরে ডিসকাস করবো, এর আরও কোশ্চেন আছে, সেখানে আমি ডিটেলস আরেকটু মানে ডিসকাস করবো। এখন শুধু এইটুকু দেখো, তোমরা যেহেতু জানো সেই নলেজ নিয়ে একটু দেখো কী বলছে না, ভেরিয়েন্স অফ এক্স সমান 2.25 হলে তার প্রমাণ বিচ্যুতির মান, অ্যাকচুয়ালি প্রমাণ বিচ্যুতি মানে যেটা তোমাদের সম্যক পার্থক্য আছে, ঠিক আছে, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি না, সেটা হচ্ছে সিগমা দিয়ে লেখে, এবং তার সূত্র কী হয়, তার সূত্র হয় √ভেরিয়েন্স অফ এক্স, তাহলে এইটা হয়ে যাবে √2.25, এটা করলে দেখো 1.5 আসবে, বোঝা গেল, এটা করলে 1.5। তাহলে দেখো এইটা কী, দেখো 2.2 তুমি দশমিকটা তুলে দিলে কত আসে রে, দেখ 2 2 5, তাহলে 225 কাদের গুণ করে আসে না 15 × 15, ঠিক আছে, 15 × 15 করলে 225 আসে। তাহলে এবার এটাকে দেখো এই 0.2 ঘর পরে দশমিকটা অ্যাপ্লাই করলে 1.5 চলে আসবে, ঠিক আছে। তারপর এখানে অ্যান্সার কত হলো, এখানে অ্যান্সার হলো হচ্ছে 1.5। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 2 দাগের কোশ্চেন দেখো কি বলছে, 2 দাগের কোশ্চেন বলছে এক্স সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন এফএক্স। দেখো যেটা আমি পিএক্স দিয়ে শেখাচ্ছিলাম ওখানে কি বললাম এফএক্স তো থাকে, তাহলে এখানে দেওয়া আছে এফএক্স, এবং এক্স কেবলমাত্র দুটো মান গ্রহণ করে, তার মানে কী বলছে ক্যাপিটাল এক্সের দুটো মান, একটা x1 একটা x2, সেই যেটা এক্সাম্পল নিয়েছিলাম ক্যাপিটাল এক্সের 3টে মান আসছিল ওখানে 0 1 2, এখানে কটা আসছে, দুটো আসছে, এবং বলছে এফ অফ x1 আর এ প্লাস এফ অফ x2, তার মানে দেখো তার মানে অ্যাকচুয়ালি কী বলছে সম্ভাবনা বিভাজন এফএক্স, মিনস তোমরা জানবে কি এফএক্সটা হলো ক্যাপিটাল এক্সের সম্ভাবনা, ঠিক আছে, এফএক্সটা হলো ক্যাপিটাল এক্সের সম্ভাবনা। তার মানে এখানে এই যে প্রবাবিলিটি অফ x = x1 এটাকে লিখবে fx1, যেটা আমি সেই লিখছিলাম p1, মানে p1 লিখেছিলাম, এটা মানে যেটা লিখছে কত f of x1, আর প্রবাবিলিটি অফ x = x2, তাহলে এইটা কী লেখে, এইটা লিখবে f of x2, তার মানে এটাও কি, এটা সেই p2 আমি লিখেছিলাম, মানে ওখানে কী লিখেছিলাম p1 p2, এটা লিখছে fx1 fx2, এটাও লেখা যায়, ঠিক আছে, এটাও লেখা যায়। তাহলে এইটা হলে দেখো তো কী চেয়েছে, বলেছে fx1 প্লাস fx2 এর মান কত হবে। দেখো fx1 প্লাস fx2 মানে কি p1 প্লাস p2, তাহলে কী শিখেছি আমি, যে সম্ভাবনা বিভাজন হতে গেলে দেখো এখানে বলে যাচ্ছে, দেখো এক্স চলকের সম্ভাবনা বিভাজন, তাহলে সম্ভাবনা বিভাজন হতে গেলে দুটো জিনিস হতে হয়, এক কি তাদের মান সম্ভাবনার মান মানে মানগুলো >= 0 হতে হয়, তখন এই যে p1 p2 এদের মান >= 0 হতে হয়, তার মানে যেখানে fx1 fx2 মান >= 0 হতে হয়, আর কি হতে হয় না ওদের যোগফলের মানটা 1 হতে হয়, এই দুটো হলে তবে সেটাকে আমরা সম্ভাবনা বিভাজন বলবো। এবং এটাও সত্য উল্টো দিক থেকে, কোনো একটা বিভাজন যদি সম্ভাবনা বিভাজন হয়ে থাকে তাহলে সে এই দুটো কন্ডিশান স্যাটিসফাই করবে, কি কন্ডিশান না তাদের সম্ভাবনার মান >= 0 হবে, আর কি তাদের যোগফলের মান 1 হবে। তাহলে এখানে কী দেওয়া আছে, এখানে যোগফল দেওয়া আছে, তাহলে যেহেতু এটা দেখো এটা বলে দেওয়া আছে যে এটা হচ্ছে সম্ভাবনা বিভাজন, তাহলে এদের যোগফলের মান কী হবে, 1 হবে, এদের যোগফলের মানটা 1 হবে, বোঝা গেল আশা করি। তাহলে দেখো তোমার অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি = 1 হবে। ওকে, তাহলে 3 দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 3 দাগ কী বলছে, দেখো বলছে একটা দেখো বিভাজন বলে দেওয়া আছে, দেখো ছক করে একটা বিভাজন তোমার দিয়ে দেওয়া আছে এইটা, তাহলে দেখো তাহলে কী বলছে, আচ্ছা দেখো বিভাজন যেহেতু দিয়ে দেওয়া আছে তাহলে ও বিভাজনের শর্ত অনুযায়ী তাহলে কী হবে, ওই যে সম্ভাবনাগুলো আছে p1 প্লাস p2 প্লাস p3 প্লাস p4 ওর মান কত হবে 1, তাই তো, যেহেতু বিভাজন তাহলে সম্ভাবনাগুলোর যোগফল 1 হবে। এর সঙ্গে দেখবি আরও দুটো কন্ডিশন বলে দেওয়া আছে, এই p1 প্লাস p2 প্লাস p3 সমান এইটা, আর একটা দেখো p2 প্লাস p3 প্লাস p4 সমান এইটা। এখান থেকে দেখো এখান থেকে কোন কন্ডিশনটা হবে অপশান চেক করতে বলেছে, তাহলে এইটা আমি 1 নম্বর দিয়ে দিই। আচ্ছা দুটো কন্ডিশন দেখো দিয়ে দেওয়া আছে, একটা দেওয়া আছে p1 প্লাস p2 প্লাস p3 = 0.8, এটাকে 2 নম্বর দিয়ে দিই। আরেকটা দেখো আছে p2 প্লাস p3 প্লাস p4 সমান হচ্ছে 0.9, এটাকে 3 নম্বর দেওয়া আছে। তাহলে দেখো আমরা 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে দিই। দেখো 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করলে দেখো p1 কেটে যাবে, p2 কেটে যাবে, p3 কেটে গিয়ে দেখো পড়ে থাকবে সমান কত, p4 সমান 1 - 0.8, দেখো এইটা হয়ে যাবে 0.2, তার মানে p4 হয়ে গেল 0.2। আবার আমরা 1 থেকে 3 নম্বর বিয়োগ করে দিই, দেখো তো 3 নম্বর বিয়োগ করলে দেখো p1 থাকবে, দেখো p2 কেটে যাবে, p3 কেটে যাবে, p4 কেটে যাবে, বিয়োগ করছি, ঠিক আছে, আর ডান দিকে হবে 1 - 0.9, তাহলে দেখো এটা হয়ে যাবে 0.1,
তাহলে এখানে যদি আমি P1 প্লাস P4 যোগ করি তাহলে দেখো তো এই দুটো যোগ করলে কত হবে 0.3। তাহলে এখানে অ্যান্সার কত হবে, দেখো এখানে অ্যান্সার আসছে অপশান বি, দেখো P1 প্লাস P4 সমান 0.3। দেখো আমাদের তাই এলো, P1 প্লাস P4 সমান 0.3। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট 4 দাগের কোশ্চেন দেখো। নেক্সট 4 কি বলছে, মনে করো এক্স একটি সমসম্ভব চলক যার মানগুলি যথাক্রমে x1 x2 x3 x4। তার মানে কি, তার মানে বলছে দেখো মানে এক্স একটা সমসম্ভব চলক। আচ্ছা আমি এখানে একটা ছক করে নিই, দেখো ছকটা এরকমভাবে করলাম, দেখো এক্স আছে আর ধরো সেটা পি অফ এক্স আছে। দেখো তো এক্সের মানগুলো কি কটা আছে, 4টে, মানে ধরো একটা x1, একটা x2, একটা x3 আর একটা তোমার কি আছে x4, তোমার এটা x4। ওকে, দেখো তো কি বলে দেওয়া আছে, দেখো এখানে বলে দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু x4 সমান 0.5। তার মানে এখানে x4 এর মান দেওয়া আছে 0.5। আর দেখো আর দেওয়া আছে কি, এখানে দেখো একটা কন্ডিশন দেখো দেওয়া আছে প্রবাবিলিটি অফ, মানে আমার এই ছকটা বের করতে পারি। দেখো কি বলেছে, সম্ভাবনা বিভাজন ছক, মানে মানে যে বিভাজনটা বের করতে হবে। দেখো এখানে সেকেন্ড কন্ডিশন দেওয়া আছে যে এক্স গ্রেটার দ্যান x2 এর সম্ভাবনার মান 0.8। আচ্ছা এক্স গ্রেটার দ্যান x2 তার মানে কি, দেখো তো এক্স এর মান x2 থেকে বড়। দেখো এখানে এক্সটা কোথায় আছে, এখানে এক্স এইটা, তাহলে এক্স এর মান এই x2 থেকে বড়, তাহলে এক্স এর মান x2 থেকে বড় কারা আছে, x3 আছে আর x4 আছে। ঠিক আছে, x3 আছে আর x4 আছে। আর দেখো একটা জিনিস এখানে খেয়াল করবে যে সম্ভাবনা আমি লিখেছিলাম না এক্স এর মান 0, যে উদাহরণ 1 2, দেখবে এক্স এর মান ছোট থেকে বড়োর দিকে বাড়তে যাবে সবসময়। মানে এক্স এর মানগুলো এমনভাবে থাকবে যে প্রত্যেকটা মান তার সামনের যে মানের থেকে সবসময় ছোট হবে। মানে এখানে 0 তার সামনের মান কোনটা 1 তার থেকে ছোট, আবার 1 তার সামনের মান কত 2 তার থেকে ছোট। ফলে এক্স এর মানগুলো এরমভাবেই আসবে। যদি তোমার বলে দেওয়া থাকে যে এক্স এর মান x1 x2 x3 আর x4, যেমন ধরো এই অঙ্কটাই আছে, তার মানে তুমি কি জানবে x1 x2 থেকে ছোট, x2 x3 থেকে ছোট, আবার x3 x4 এর থেকে ছোট, এরকম ক্রম অনুযায়ী থাকবে এই মানগুলো। ফলে দেখো ফলে এখানে যখন x গ্রেটার দ্যান x2 বলছে, তার মানে কি ক্যাপিটাল এক্স এর মান x2 থেকে বড়, তার মানে x2 থেকে বড় কারা আছে, x3 আছে আর x4 আছে। তাহলে তার সম্ভাবনা, তার মানে দেখো এইটার আমভাবে লেখে, মানে x গ্রেটার দ্যান x2 সম্ভাবনা অর্থ হলো x ইকুয়াল টু x3 হবে আর প্লাস x ইকুয়াল টু x4 হবে। কারণ x2 থেকে বড় কারা আছে, x3 আছে x4 আছে। দেখো এখানে ইকুয়াল সাইনও নেই, এখানে যদি ইকুয়াল সাইন থাকতো তাহলে আমি x2টাকেও নিতাম, যেহেতু মানে ইকুয়াল সাইন নেই স্ট্রিক্টলি গ্রেটার দেন, তাহলে শুধু x3 নেবো আর x4 নেবো। তাহলে ওদের সম্ভাবনার মান কত, 0.8। দেখো তো x4 এর পি অফ x4 এর মান দেওয়া আছে 0.5, তাহলে এখানে পি অফ এক্স ইকুয়াল টু x3 প্লাস 0.5 সমান কত, 0.8। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু x3 এটা সমান কী হয়ে যাবে, 0.8 মাইনাস 0.5, তাহলে কত হবে 0.3। আমি একটু এগুলো মুছে দিই, বোঝা গেল 0.3। তাহলে এখান থেকে কিছু কি বলা যায়, দেখো তো এই 0.5 মানে কত, এটা মানে দেখো 1/2 না। আর দেখো আরেকটা জিনিস, এই 0.3 এলো, এটা মানে কত, এটা মানে দেখো 3/10। দেখো তো এইটা হয়ে গেল 3/10। দেখো তো এরকম কোথাও আছে কোনো অপশানে, এটা x4 দেখো হাফ আর x3 দেখো 3/10। দেখো x4 হাফ দেখো এখানে আছে আর দেখো এখানেও আছে, কিন্তু দেখো এই 3/10 দেখো x3 এখানে আছে, এখানে আর কোনোটাতে নেই। দেখো এই দুটো মিলে যাচ্ছে, দেখো এই দুটো মিলে যাচ্ছে, তার মানে অপশান অ্যান্সার ডি হবে। ঠিক আছে, তাও আমি তোমাদের দেখাবো যে কীভাবে x2 আর x1 এর মান আসছে ক্যালকুলেট করে দেখাবো। তাহলে আমরা কী পেলাম, দেখো আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু x3 পেলাম, সেটার মান কত, সেটা হচ্ছে 3/10। আর একটা দেখো যেটা অলরেডি দেওয়া আছে পি অফ x4 এর মান কত, সেটা হচ্ছে হাফ। এবার দেখো একটা শর্ত এখানে দেখো দিয়ে দেওয়া আছে, কী শর্ত না, বলছে পি অফ x1 পি অফ x2 পি অফ x3 এরা সমান্তর শ্রেণীতে আছে। তাহলে তিনটে সংখ্যা যদি সমান্তর শ্রেণীতে থাকে তাহলে কি হয় না, মাঝখানেরটার সঙ্গে 2 গুণ সমান ধারের দুটোর যোগফল। মাঝখানে কি আছে, পি ইকুয়াল টু মানে পি অফ এক্স ইকুয়াল টু x2 এর সঙ্গে ধারের দুটোর যোগফল, তার মানে কি পি অফ এক্স ইকুয়াল টু x1 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু x3। এখান থেকে আমাদের কার মান দরকার না, পি অফ x1 এর দেখো এই মানটা দরকার, আর হচ্ছে পি অফ এক্স ইকুয়াল টু x2 মান দরকার। তাহলে দেখো এখান থেকে কীভাবে বের করবো, দেখো x3 মান আমরা জানি, তাহলে x3 মান এখানে পুট করে দিই, পি অফ এক্স ইকুয়াল টু x1 প্লাস এটা লিখতে পারি কত, 3/10। আচ্ছা দেখো তো এখানে x2 পি অফ এক্স ইকুয়াল টু x2 আর পি অফ এক্স ইকুয়াল টু x1, দেখো এদের মধ্যে কোনো রিলেশন আছে, দেখো এইটা যেরকম ছিল আপাতত সেরকম রেখে দাও x2। দেখো এদের মধ্যে মানে কোনো রিলেশন দেওয়া নেই, কিন্তু একটা রিলেশন এখান থেকে বের করা যাবে কি করে না, দেখো এখানে পি অফ এক্স গ্রেটার দ্যান x2 সেটা সমান দেওয়া আছে 0.8। আচ্ছা দেখো তো এই ঘটনা কি ঘটনা, দেখো এই ঘটনা হচ্ছে
সেই সমস্ত ঘটনার সম্ভাবনা যেখানে এক্সের মান x2 থেকে বড়। তার মানে দেখো এর একটা অর্থ হয় কি, এর একটা অর্থ হচ্ছে পি অফ এক্স ইকুয়াল টু x3 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু x4, এই দুটো ঘটনার যোগফল, এইটা একটা হয়। আর একটা ঘটনা এইটা সমান লিখতে পারি না, কি ঘটনা না, এইটা সমান আমি লিখতে পারি 1 মাইনাস পি অফ কি, মানে আমরা কী লিখি দেখো, ধরো আমরা বের করব পি অফ এ ঘটনা, তাহলে এইটা সমান কী লেখা যায় 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট, এটা লিখি না আমরা যে কোনো একটা ঘটনার সম্ভাবনা সমান কী লেখা যায় 1 মাইনাস সেই ঘটনার কমপ্লিমেন্ট। তাহলে এখানেও সেম লেখা যায় কি 1 মাইনাস এই যে ঘটনার কমপ্লিমেন্ট, এই ঘটনাটা কি, এই ঘটনাটা হচ্ছে x2 থেকে বড় ঘটনা, তাহলে এর কমপ্লিমেন্ট কী হবে x2 এর সঙ্গে সমান কিংবা ছোট, কারণ এখানে সমান কেসটা নেই, এখানে আছে কি x গ্রেটার দ্যান x2, তাহলে এর কমপ্লিমেন্ট কী হবে না x লেস দ্যান ইকুয়াল টু x2, এর যে কমপ্লিমেন্ট সেইটা আমরা নিয়ে 1 থেকে বিয়োগ করে দেবো, দিলে এই ঘটনা চলে আসবে। তাহলে সমান কী হবে 0.8, তাহলে কত 1 মাইনাস দেখো তো পি এক্স লেস দ্যান ইকুয়াল টু x2, তার মানে কি x2 সঙ্গে সমান কিংবা x2 থেকে ছোট, তাহলে কারা আসছে x2 সঙ্গে সমান মানে x2 আসবে, আর x2 থেকে ছোট x1ও আসবে। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে পি অফ এক্স ইকুয়াল টু x1 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু x2, কারণ এখানে সমান কেসটা আসছে তাই x2 আমাদের নিতে হবে, এটা হয়ে গেল 0.8। তাহলে দেখো তো আমরা যদি এই পুরো পার্টটা ডান দিকে নিয়ে যাই, মানে ডান দিকে ভাববো নিয়ে যাচ্ছি, লিখছি বাম দিকে, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু x1 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু x2, এটা সমান কী হবে, এটা সমান হবে 1 মাইনাস 0.8, 2/10 মানে সমান হচ্ছে 1/5। তাহলে আমাদের পি অফ x1 আর পি অফ এক্স ইকুয়াল টু x2 মান চললে, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, এখান থেকে যদি আমরা একটু সাজিয়ে লিখতে পারি, মানে দেখো তো এটা 2 ইন্টু পি অফ এক্স ইকুয়াল টু x2, এইটা এরপরে এলে মাইনাস পি ইন্টু এক্স ইকুয়াল টু x1 ইকুয়াল টু কত 3/10। তাহলে দেখো এইটা একটা সমীকরণ নাও, আর দেখো এইটাও একটা সমীকরণ, আমি একটু সাজিয়ে লিখছি, আমি যেহেতু এখানে x2 আগে আছে তাহলে এখানে x2টাকে আগে নিচ্ছি, পি অফ এক্স ইকুয়াল টু x2 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু x1, এইটা কত আসছে, এইটা আসছে 1/5, এইটা 2 নম্বর সমীকরণ নিচ্ছি। এবারে তুমি 1 আর 2 অপনয়ন করে দাও, দেখো 1 আর 2 যদি মানে যদি আমি যোগ করি অপনয়ন করার জন্য 1 আর 2 যদি যোগ করি, দেখো এইটা কেটে যাবে, দেখো এর সামনে প্লাস এর সামনে মাইনাস, তাহলে এইটা কেটে দেখো তো এই দুটো যোগ হলে কত, এই দুটো যোগ হলে 3 পি অফ এক্স ইকুয়াল টু x2 সমান ডান দিকে এটা যোগ হয়ে যাবে কত 3/10, কারণ আমি যোগ করছি 3/10 আর 1/5, দেখো তো এটা কত, এটা 10 লসাগু হবে, এটা ওপরে 3 হবে প্লাস 5 2 10 2 হবে সমান কত 5/10, সমান কাটাকুটি করলে কত 1/2, তাহলে কত পি অফ এক্স ইকুয়াল টু x2 সমান কি এই 3টা এরপরে ভাগ হয়ে গেলে এটা যাবে 1/6, এটা যদি 1/6 হয় তাহলে দেখো এখানে যে 2 থেকে তাহলে এই একটা মান চলে এলো, পি অফ এক্স ইকুয়াল টু x2 সমান 1/6, আবার 2 নম্বর থেকে আমরা এই মানটা পুট করলে পি অফ এক্স ইকুয়াল টু x1 পাবো, জাস্ট অপনয়ন যেমন করে তেমন। দেখো এটা মাইনাস এটাই যাবে 1/6, দেখো 30 লসাগু হবে 5 ছক 30 মাইনাস 5 সমান ওটা যাবে 1/30। তাহলে দেখো তো আমার যে ছকটা ছিল পি অফ x1 সমান 1/30, তাহলে দেখো পি অফ x1 সমান, দেখো তো এখানে পি অফ x1 সমান আসছে 1/30, আর দেখো পি অফ x2 সমান আসছে 1/6, তাহলে দেখো পি অফ x2 সমান আসছে 1/6, দেখো যে মান অপশানটিতে দেখো 1/30 আসছে 1/6 মিলে যাচ্ছে। আশা করি ক্লাসটা মানে বোঝা গেল, নেক্সট ক্লাসে আরও এরকম কিছু কোশ্চেন নিয়ে হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।